ভেক্টর অধ্যায়ের ভেক্টর ক্যালকুলাস যে টপিকটা আছে লাস্টে, এই টপিকটা পড়ব। তো এই টপিকটা মানে কয়েক বছর ধরে নতুন অ্যাড করা একটা টপিক। এটা আগে ছিল না ভেক্টর ক্যালকুলাস। এটা মানে আগে ধরো যে 2014 সালের আগের যে বইগুলো ছিল সেই বইতে এই টপিকটা ছিল না। ভেক্টর ক্যালকুলাসটা পরে অ্যাড করছে। তো বইতে অ্যাড করছে, আমাদের পড়তে হবে। এবং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ম্যাথের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের জ্ঞান, বিশেষ করে ডিফারেন্সিয়েশনের জ্ঞান। তো অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন, এটা আমরা পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বে একটু ধারণা নিয়ে নিছি যে অন্তরীকরণ কি করে, খায় নাকি মাথায় দেয়, বা অন্তরীকরণের সূত্রগুলা কিভাবে আসে, অন্তরীকরণ দিয়ে আসলে আমরা কি পাই, এর ফিজিক্যাল মিনিংটা কি, সেই জিনিসগুলো এখন আমরা জানি। তো তার উপর ভিত্তি করে এখন আলোচনা সামনের দিকে আগাবে। তাহলে টপিকটা একটু লিখে নাও, ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস। এর মধ্যে পড়বো হচ্ছে কার্ল ডাইভারজেন্স ও গ্রাডিয়েন্ট, এই তিনটা টপিক। কার্ল, ডাইভারজেন্স ও গ্রাডিয়েন্ট। কার্ল এখন দেখো, আসো অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণকে আমরা দুই ভাগে ভাগতে পারি, দুই ভাগে ভাগ করা যায়। তো কি কি? প্রথমটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, পূর্ণ বা টোটাল অন্তরীকরণ। আর দ্বিতীয়টা হচ্ছে আংশিক বা পার্শিয়াল, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। দেখো অন্তরীকরণের যে অপারেটর ddx বা ddt, এটা আসলে কি মিন করে, কি বুঝায়? এটা একটা অপারেটর, এর নিজের একার করার কোনো ক্ষমতা নেই। এ কি করে? কোনো একটা ফাংশনের পরিবর্তনের হার নির্ণয় করে। এটা হচ্ছে পরিবর্তনের হার নির্ণয় করার অপারেটর বা ডিফারেন্সিয়েশন করার অপারেটর। ddx যদি আমি লিখি তাহলে এটা বুঝাবে x এর সাপেক্ষে পরিবর্তন। ddt যদি লেখা হয় তাহলে বুঝাবে t এর সাপেক্ষে পরিবর্তন। যেমন ddtv, তার মানে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তো এটা মানে হচ্ছে ত্বরণ আর কি। তো এইভাবে সরণকে যদি আমি ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে বেগ পাই, বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাই। এই যে ডিফারেন্সিয়েশন কি করে? পরিবর্তনের হার নির্ণয় করে। এবার দেখো এখানে বলা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন। টোটাল মানে পূর্ণ অন্তরীকরণ। তো পূর্ণ অন্তরীকরণ এটা আসলে কি বোঝাচ্ছে? দেখো ddx ধরো x এর সাপেক্ষে অন্তরীকরণ। কাকে অন্তরীকরণ? ধরো একটা ফাংশনকে। ফাংশনটা হচ্ছে f of x y। যে ফাংশনটা আমি ধরে নিলাম একটা ফাংশন, যে ধরো এটা হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে xy, মানে এই ফাংশনটা হচ্ছে x এবং y এর ফাংশন। মানে এটা কয়টা অপেক্ষক আছে এখানে, কয়টা চলক আছে? দুইটা, একটা x আর একটা y। মানে f of শুধুমাত্র x না, f of x and y, x ও চলক y ও চলক, y কিন্তু ধ্রুবক না, চলক। তো এখন আমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে। তাহলে ddx of f of x y, তাহলে x এর সাপেক্ষে কাকে? এই ফাংশনটাকে। তাহলে যেখানে যাকে লিখবো তাকে, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। কথা বোঝা গেল? এইটা সমান সমান ddx। এবার বসাই ফাংশনটাকে নিয়ে বসাই। তাহলে ফাংশনটা হচ্ছে x স্কয়ার প্লাস xy। এবার এটা সমান সমান দেখো x এর সাপেক্ষে পরিবর্তনের হার না, তাহলে x স্কয়ার আছে। আমাদের সূত্র ছিল ddx x টু দি পাওয়ার n মানে nx n মাইনাস 1। আশা করি মনে আছে এগুলা। তাহলে যদি মনে না থাকে, যদি ভুলে যাও, একটু প্রিভিয়াস যে লেকচারগুলো আছে এই লেকচার খাতাগুলো একটু দেখবা। x স্কয়ার 2x। এবার আসো দেখো দুইটা চলক এখানে x আর y। অনেকে বলতে পারে ভাই y কে বাইরে বের করে দেন, x এর সাপেক্ষে করেন। না, দুটোই তো চলক এবং দুটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তো একটা সূত্র ছিল, সেই সূত্রটা হচ্ছে ইউভি মেথড, যে ddx uv, u আর v দুটাই চলক। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি করি? u কে রেখে v কে ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তারপরে প্লাস। আগে যাকে ডিফারেন্সিয়েট করবে তাকে রাখি, বাকিটা অর্থাৎ u কে ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে। এটা হচ্ছে ইউভি মেথড রুলস, যে যদি দুইটা ফাংশন মানে দুইটা চলক থাকে, একটা ফাংশনে দুইটা চলক থাকে u আর v,
এক্স এর সাপেক্ষে একবার কি করব, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, আবার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব, মাঝখানে কি বসবে প্লাস। তাহলে এখানেও তো তাই, এক্স আর ওয়াই কয়টা চলক, কার সাপেক্ষে? তাহলে আমি একটা কাজ করি, প্রথমে এক্স কে রাখি, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই কে রাখবো এবার এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। তো এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ডি ডিএক্স অফ এক্স দ্যাট ইজ 1। তাহলে একবারে লিখে ফেলি 1, আগে তো ওইগুলো অনেক ডিটেলসে বুঝাইছি। তাহলে এবার 2x প্লাস, আমি একটু সাজায় লিখতে চাচ্ছি, 2x প্লাস ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? সাজা লিখলাম, এই ওয়াইটাকে সামনে এনে এই অংশটাকে একটু পিছনে লিখলাম। এটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ। তাহলে যতগুলো চলক থাকবে তুমি যার সাপেক্ষে করো না কেন, সবগুলো চলককে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স এবং ওয়াই কয়টা চলক, দুইটা। আমি কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। শুধু কি এক্স কে চলক ভেবে করছি না, এক্স কেও চলক ভাবছি, ওয়াই কে চলক ভাবছি, এটাকে বলা হয় টোটাল ডিফারেন্সিয়েশন। এবার আংশিক, দেখো কেউ এখন লিখবা না, আংশিক অন্তরীকরণ করা মানে যার সাপেক্ষে করব ডিডিএক্স, তাহলে এক্স এর সাপেক্ষে যার সাপেক্ষে করব সেই শুধুমাত্র চলক, বাদ বাকি যদি কোনো চলকও থাকে ওই ফাংশনে তাহলে সেইগুলো ধ্রুবক জ্ঞান হবে। তাহলে ডিডিএক্স কাকে, ফাংশন অফ এক্স ওয়াই কে, তাহলে ডি ডি এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ওয়াই এখানে চলক, কিন্তু চলকটাকে এবার কি জ্ঞান করব, ধ্রুবক জ্ঞান করব। তাহলে এবার এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে করলে 2x প্লাস, এবার দেখো এক্স ওয়াই কিন্তু ধ্রুবক, তাহলে ধ্রুবক হলে ওয়াই বাইরে চলে আসবে। কেন বাইরে চলে আসবে দেখো তো, মনে পড়ে কিনা, ddx 4x, বলো কি করবা, 4 ধ্রুবক বাইরে বের করে নিব, আর x কে ডিফারেন্সিয়েট করলে তো 1, তাহলে 4। তাহলে ঠিক তেমনি যদি yx থাকে তাহলে y কে বাইরে বের করে নিব, আর x কে করলে 1। y ধ্রুবক যেহেতু এবার চলক না ধ্রুবক, তাহলে y কে বাইরে বের করে নিলাম, তখন কি হলো 1 প্লাস, মানে ইনটু হচ্ছে 1। এবার একটা জিনিস খেয়াল করো, এখানেও লিখলাম ddx করে ddx দিয়ে, এখানেও লিখলাম ddx দিয়ে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? মানে এটা পূর্ণ অন্তরীকরণ, সেটা বোঝানোর জন্য আমরা ডিডিএক্স অপারেটরটা ব্যবহার করলাম। এটা আংশিক অন্তরীকরণ, সেটা বোঝানোর জন্য আমি ডিডিএক্স অপারেটর ব্যবহার করলাম। তো ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাহলে আমাদের একটু ঠিকঠাক করা উচিত না, অপারেটরটা একটু চেঞ্জ করে দেওয়া উচিত না? পূর্ণ অন্তরীকরণ আমরা ডিডিএক্সই রাখি, এবং তোমরা ম্যাথে, তোমাদের ম্যাথমেটিক্সের পার্টে যত অন্তরীকরণ করবে সবই পূর্ণ অন্তরীকরণ, তোমরা পার্শিয়াল বা আংশিক করবে না। তাহলে আমরা আংশিক অন্তরীকরণকে ডিডিএক্স দিয়ে লিখবো না, আমরা অপারেটরটা চেঞ্জ করব। ডিডিএক্স এর পরিবর্তে আমরা লিখব ডেল ডেল এক্স। সেই ডেল ডেল এক্সটা দেখতে এরকম, ডেল ডেল এক্স। ধরো ডি এর মাথাটা একটু বাঁকাই দিব, বা এক লিখি না আমরা, এক, সেই একের মাথাটাকে একটু বাঁকাই দিবা, নিচের দিকে একটু ঘোমটা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তাহলে এবার দেখো, এই যে এইভাবে বাঁকাই দিলাম, এইভাবে বাঁকাই দিলাম, তাহলে এটা হচ্ছে ডেল ডেল এক্স। তাহলে এই পাশেও লিখতে হবে ডেল ডেল এক্স। তাহলে এখন ডেল দেখলেই আমি বুঝে যাব, যখনই ডেল দেখবো তখন বুঝে যাবো এটা টোটাল না, আংশিক। তার মানে যার সাপেক্ষে সেই চলক, বাকি সবাই ধ্রুবক। বাকি যদি কোনো চলকও থাকে ওই ফাংশনে, সে কি হবে, ধ্রুবক হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে পূর্ণ অন্তরীকরণের জন্য ডিডিএক্স, আংশিক অন্তরীকরণের জন্য ডেল ডেল এক্স। ক্লিয়ার? যদি এখানে ফাংশনটা এক্স এর, ওয়াই এর, জেড এর ফাংশন হইতো, তাও আমি যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে শুধুমাত্র এক্স এর সাপেক্ষে করব, জেড তারপরে ওয়াই যাই থাকুক না কেন অন্য সবাই ধ্রুবক হিসেবে গণ্য হয়। সহজ না? এইবার শোনো, তুমি নিজে বলো তো একটু ভাবনা চিন্তা করে, পূর্ণ জিনিসটার মধ্যে আংশিক অংশটা থাকে নাকি আংশিকের মধ্যে পূর্ণটা থাকে? এটা দেখো খুবই কমন সেন্স, যে পূর্ণ যে জিনিসটা তার মধ্যে তো আংশিকের থাকা উচিত, তাই না? এখানেও তাই। আমরা এতক্ষণ পূর্ণ অন্তরীকরণ আর আংশিক অন্তরীকরণের পার্থক্যটা বুঝলাম, এবার এদের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাবো। তাহলে পূর্ণ অন্তরীকরণ এইটা, এর মধ্যে আংশিকের ফলাফলটা থাকবে, এবং দেখো আছে এই যে 2x প্লাস ওয়াই, তাহলে 2x প্লাস ওয়াই আছে কিনা? তাহলে 2x প্লাস ওয়াই, এটাকে কি আমি বলতে পারি যে এই ফাংশনটারই আংশিক অন্তরীকরণ কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এই যে এক্স এর সাপেক্ষে কাকে? ফাংশন অফ এক্স ওয়াই কে। প্লাস হচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স, তাহলে এই পাশে লিখবো ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে এই দেখো ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স ওয়াই দ্যাট ইজ
ফাংশনটার পূর্ণ অন্তরীকরণ, তার মধ্যে দেখো আংশিক অন্তরীকরণ প্লাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? এবার দেখো, এটা তো এক্স এর সাপেক্ষে কথাবার্তা ছিল। এখন যদি ওয়াই এর সাপেক্ষে হয়, মানে আমি যদি ওয়াই এর সাপেক্ষে করি, তাহলে কি পূর্ণ জিনিসটার মধ্যে আংশিকটা থাকতো? পূর্ণ মানে আমি যদি ওয়াই এর সাপেক্ষে করি, এবার এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে করবো, তাহলে কি পূর্ণটার মধ্যে আংশিকটা থাকতো? দেখি থাকতো কিনা। ডিডি ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে কার সাপেক্ষে? এবার ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে এক্স স্কোয়ার কে করলে 0। ঠিক আছে, বলো ঠিক লিখছি? ভাবনা চিন্তা করে বলো ঠিক লিখছি না? এটা তো পূর্ণ অন্তরীকরণ, তো পূর্ণ হলে তো এক্স চলক, এক্স তো 0 হবে না। তাহলে কি হবে? এক্স স্কোয়ার কে ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার কে যদি আমি করি, তাহলে 2x না? শেষ হয়নি, শেষ হয়নি। ওই যে কাফফারা রুল যেটা আর কি, যে চেইন রুল বারবার করতে থাকতে হবে। তাহলে এক্স স্কোয়ার কে করলে 2x, এবার আবার এক্স কে করলে dx dy, এবার প্লাস এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই। তাহলে ওয়াই এর সাপেক্ষে করবো না? ওয়াই এর সাপেক্ষে করলে দেখো এক্স কে রাখলাম, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1, প্লাস ওয়াই কে রাখলাম, এক্স কে ওয়াই এর সাপেক্ষে করলে dx dy, এবার ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এবার ডেল ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে আংশিক, তাহলে এক্স স্কোয়ার আছে। ওয়াই কি ভাববে? ওয়াই এর সাপেক্ষে করলে তখন শুধুমাত্র ওয়াই এর সাপেক্ষেই করতে হবে, বাদ বাকিগুলাকে কি ভাববে? ধ্রুবক। তাহলে এক্স স্কোয়ার কে কি ভাবা হবে? এবার এইবার হবে 0। এবার প্লাস কি আছে? এক্স ওয়াই আছে না? তাহলে এক্স ওয়াই যদি থাকে, দেখো খেয়াল করো, তাহলে ওয়াই এর সাপেক্ষে করতেছি, এক্স ধ্রুবক, সে বাইরে চলে আসলো। ঠিক আছে, এটা কি হলো? বাইরে চলে আসলো। আর ওয়াই কে যদি ওয়াই এর সাপেক্ষে করা হয় কি হবে? 1। দেখো আছে কিনা, এই যে দেখো এক্স আছে কিনা। তাহলে এটাই হচ্ছে ডেল ডেল ওয়াই ফাংশন অফ এক্স ওয়াই। দেখো পূর্ণের মধ্যে সবসময় আংশিক থাকবে, থাকতেই হবে এটা। তাহলে পূর্ণ অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ, এটা আমরা বুঝলাম, অন্তরীকরণের ব্যাপারটা বুঝলাম। আর অন্তরীকরণ কি করে? পরিবর্তনের হার নির্ণয় করে। তাহলে থাকুক, অন্তরীকরণের এই পর্যন্ত থাকুক আমাদের। কিন্তু আমরা পড়তে চাচ্ছিলাম ভেক্টর ক্যালকুলাস। এবার আসো, ক্ষেত্র বা ফিল্ড। এই ফিল্ড মানে কিন্তু মাঠ না, ক্ষেত্র। তো ক্ষেত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র। দুই ধরনের ক্ষেত্র হয়। স্কেলার রাশি নিয়ে যে ক্ষেত্র, সেটাকে বলা হয় স্কেলার ক্ষেত্র, সহজে যদি সংজ্ঞায়িত করা হয়। আর ভেক্টর রাশি নিয়ে যে ক্ষেত্র তৈরি হয়, সেটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তাহলে ক্ষেত্র কয় ধরনের? দুই ধরনের। কি কি? স্কেলার আর ভেক্টর। এবার দেখো সংজ্ঞা বা দুইটা ক্ষেত্রের প্রকারভেদ, এটা খুব সহজে বুঝলাম, কিন্তু ফিল হইল না কিন্তু যে কখন আমরা স্কেলার ক্ষেত্র বলবো, এরকম কি উদাহরণ হইতে পারে, বা কখন আমরা ভেক্টর ক্ষেত্র পাবো, সেই ভেক্টর ক্ষেত্রের উদাহরণ কি হইতে পারে। দেখো যদি বলা হয় এই রুমের টেম্পারেচার, বলো এই রুমের টেম্পারেচার সব বিন্দুতে কি সমান? না। হ্যাঁ, ওইখানে ঠান্ডা থাকবে, আজকে ওখানে ঠান্ডা থাকবে। আসার পরে একটু আসার পরে, মানে তোমাদের ধৈর্য শক্তি এত কম, আসছো একটু ঠান্ডা হয়ে বসো, আস্তে আস্তে ঠান্ডা লাগবে, দৌড়া চাপায় আসছো গরম লাগবে, তা না এসে এসি গুলার মানে পারলে টেনে খুলে ফেলে। হ্যাঁ, এটাই কথা। তারপরও এসি আমি 16তে দেওয়ার সময় বলছি যে ঠিক আছে কিনা, এবার থাকবে ওইরকমই থাকবে, এবার বসে থাকো এরকম সামনে, পুরো 1 ঘন্টা এরকম থাকবে। তাহলে যেটা বলতেছিলাম, আসো কথায় আসি, না এরকমই থাকবে, এখন এরকমই থাকবে না। এখানেও বলছে তো সুইং করে দিতে বলছে, আমি সুইং করে দিছি। এবার দেখো তাকাও, তাহলে এই রুমের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচার সমান না, এক একটা বিন্দুতে টেম্পারেচার এক এক রকম। এখন কোন বিন্দুর যদি আমি টেম্পারেচার নির্ণয় করতে বলি তোমাকে, তাহলে তুমি টেম্পারেচার হিসাব নিকাশ করে হয়তো ধরো বের করলে, সাপোজ এই বিন্দুর টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস ধরো, তাহলে তুমি 10 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচারটা, ওই বিন্দু টেম্পারেচারটা যখন তুমি বলো, তখন 10 ডিগ্রি সেলসিয়াস পশ্চিম দিক বলো, 10 ডিগ্রি সেলসিয়াস উত্তর দিক বলো, কোন দিক এর সাথে অ্যাড করো, বা এরকম আই জে কে, মানে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস আই ক্যাপ বা 10 আই ডিগ্রি সেলসিয়াস, এরকম কখনো লিখি।
লিখি না, কারণ তাপমাত্রার যে ক্ষেত্র, তাপমাত্রা হচ্ছে স্কেলার রাশি। তাহলে কোনো একটা 3D ক্ষেত্র, সাপোজ এই যে রুম, এই রুমের কোনো একটা বিন্দুর টেম্পারেচার, সেই টেম্পারেচারের জাস্ট শুধুমাত্র মান আছে, এর কোনো কিন্তু দিক নাই। মানে এবার দেখো এই রুমের বিভিন্ন বিন্দুতে টেম্পারেচারের মানটা বিভিন্ন রকম। তাহলে এই রুমের টেম্পারেচারের যে ক্ষেত্র, টেম্পারেচারের যে ফিল্ড, কেমন ফিল্ড, শুধু মান আছে, স্কেলার ফিল্ড, কোনো দিক নাই। তাহলে এইটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রের উদাহরণ। ভেক্টর ক্ষেত্রের উদাহরণ কি হইতে পারে? যদি মনে করো যে সাপোজ ওই পাশের ওই দেওয়ালে কল্পনা করে একটা জানালা আছে, আর এই পাশে যে দরজা আছে, তো মনে করো দরজাটা খোলা আছে, ওই পাশ থেকে জানালা থেকে বাতাস আসতেছে, বাতাস এসে দরজা থেকে বের হয়ে চলে যাচ্ছে। তো এরকম যদি হয়, তাহলে দেখো এই রুমের মধ্যে কিন্তু একটা বাতাস সার্কুলেট করতেছে। তাহলে বাতাস প্রবাহের, বায়ু প্রবাহের একটা দিক আছে এবং বায়ু প্রবাহের বেগেরও মান আছে। তুমি দেখো বেগের মান কিন্তু সব জায়গায় সমান হবে না। যদি মনে করো জানালার পাশে দাঁড়াও, তাহলে দেখবা বেশ ভালোই হাওয়া লাগতেছে, কিন্তু একটু দূরে লাগালে, দূরে যদি তুমি দাঁড়াও, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু হাওয়াটা ওরকম পাবা না। জানালা বা দরজার সামনে দাঁড়াইলে যে পরিমাণ হাওয়া পাবা সেটা পাবা না। তাহলে দেখো মান, বাতাসের মান, বাতাসের বেগের মান বা বায়ু প্রবাহের দিক, এটা মানে দিকটাও কিন্তু সব জায়গায় সমান না, দিকটাও এক এক জায়গায় এক এক দিকে। তাহলে মান এবং দিক এই যে দুইটাই আছে এই ক্ষেত্রে। তাহলে এরকম ক্ষেত্রটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। এখন ভেক্টর ক্ষেত্রের অসংখ্য উদাহরণ আছে। আমরা যেমন অনেক সময় মানে বলতে শুনি ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড, বা মনে করো গ্র্যাভিটেশনাল ফিল্ড অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র। এই সকল ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্যের কিন্তু একটা ডিরেকশন আছে এবং ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু সব জায়গায় সমান না। তাহলে এই যে কোনো একটা ভরের চারপাশের যে ক্ষেত্রটা, ধরো ভরের চারপাশে যে মহাকর্ষীয় ক্ষেত্রটা, তাহলে সেই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এটা ভেক্টর ক্ষেত্র না স্কেলার ক্ষেত্র? ভেক্টর ক্ষেত্র। যেমন এই যে সাপোজ এই কলমটাকে ছেড়ে দিলেই কলমটা নিচের দিকে পড়বে, তাহলে পৃথিবীর যে গ্র্যাভিটি সেটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে। তাহলে পৃথিবীর জন্য যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা, তার কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, ঠিক আছে? ঠিক তেমনি একটা চার্জের আশেপাশে যে তড়িৎ ক্ষেত্রটা, সেই তড়িৎ ক্ষেত্রের কিন্তু ডিরেকশন আছে। তাহলে এই সকল ক্ষেত্রকে বলা হচ্ছে ভেক্টর ক্ষেত্র, যার মানের পাশাপাশি দিকটাও আছে। তাহলে আমরা এখন একটু লিখি যে ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। কি? স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র। ভেক্টর ক্ষেত্র নরমালি স্কেলার ক্ষেত্রগুলো তৈরি হয় হচ্ছে স্কেলার রাশি নিয়ে, আর ভেক্টর ক্ষেত্র তৈরি হবে হচ্ছে ভেক্টর রাশি নিয়ে। ভেক্টর রাশি নিয়ে, যে স্কেলার রাশি নিয়ে স্কেলার ক্ষেত্র, আর ভেক্টর রাশি নিয়ে ভেক্টর ক্ষেত্র। তাহলে ধরো পৃথিবীর ভূপৃষ্ঠেরও কিন্তু বিভিন্ন মানে পয়েন্টের টেম্পারেচার কিন্তু বিভিন্ন রকম। তো সাপোজ আমরা আমাদের এই রুমটার কথা চিন্তা করি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এই উপরের দিকটা এটাকে আমি বললাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই দিক বরাবর এটাকে আমি বললাম জেড অক্ষ। যেমন সাপোজ এই দিকটা এক্স অক্ষ, এই দিকটা মনে করো জেড অক্ষ, আর উপরের দিক বরাবর ওয়াই অক্ষ। এই যে এসি আছে এখানে ধরো একটা, ঠিক আছে? তাহলে এই রুমের বিভিন্ন বিন্দুর টেম্পারেচার 3D ক্ষেত্র না? একটা 3D ক্ষেত্র না? মানে কোন বিন্দুর স্থানাঙ্ক সেটা কি তুমি কোন একটা তলে পাবা, এক্স আর ওয়াই দিয়ে পাবা, বা শুধু এক্স বা শুধু ওয়াই দিয়ে পাবা, এক্স ওয়াই জেড। তাহলে ধরো একটা 3D ক্ষেত্রের একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তো এরকম ভাবে প্রত্যেকটা বিন্দুর আমি টেম্পারেচার বের করতে চাই, টেম্পারেচার তোমাকে আমি বের করতে বললাম। তাহলে তার জন্য ধরো একটা টেম্পারেচারের মানে কোন বিন্দুতে টেম্পারেচার কিভাবে বের করা যায় তার জন্য একটা ইকুয়েশন লাগবে, যেটাকে বলা হবে এই রুমের টেম্পারেচারের বা তাপমাত্রার ফিল্ড ইকুয়েশন, অর্থাৎ ক্ষেত্র সমীকরণ। তাহলে তাপমাত্রার ক্ষেত্র সমীকরণ, এই রুমের তাপমাত্রার ক্ষেত্র সমীকরণ, এই যে ক্ষেত্র সমীকরণটাকে আমি টি দিয়ে লিখলাম। ধরো টি, ক্ষেত্র সমীকরণ টি ইকুয়াল টু ধরো 4x মাইনাস 3y প্লাস 2z এত ডিগ্রি সেলসিয়াস। তুমি আমাকে বললে যে ভাই কোন বিন্দুতে টেম্পারেচার কত, আমি বললাম কোন বিন্দু টেম্পারেচার লাগবে, তুমি বললে 213। ওকে, আমি বললাম যে ইকুয়েশনে বসাও, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, ওই বিন্দুগুলা এখানে বসাও। বসালে তুমি ওই বিন্দুতে টেম্পারেচারের মান পেয়ে যাবা। বলো তো টেম্পারেচারের মান পাওয়ার পাশাপাশি সেখান থেকে এর সাথে কোনো আই জে কে আসবে? শুধু দেখো একটা মান আসবে। তাহলে বলো টেম্পারেচারের এই যে ক্ষেত্রটা কেমন ক্ষেত্র? স্কেলার ক্ষেত্র। তাহলে বুঝতে পারছো? এভাবে দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু টেম্পারেচারের মান বিভিন্ন, আলাদা আলাদা মান আসবে। তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে টেম্পারেচারের কিন্তু একটা পরিবর্তন তুমি লক্ষ্য করবা, তাই না? পরিবর্তন হবে না? তার পরিবর্তন হলে তার পরিবর্তনের হার বের করা যাবে না? ক্লিয়ার? হারটার পরে বের করবো, থাকুক এই পর্যন্ত। এবার আসে একটা ভেক্টর ক্ষেত্র। ভেক্টর ক্ষেত্রের জন্য চিন্তা করো, ধরো একটা কোন ক্ষেত্র চিন্তা করবা? গ্র্যাভিটেশনাল ফিল্ড চিন্তা করতে পারো, ইলেকট্রিক ফিল্ড চিন্তা করতে পারো। আমরা ইলেকট্রিক ফিল্ডই চিন্তা করি। ধরো যেখানে একটা চার্জ আছে, একটা গোলক, পরিবাহী গোলক, সেই পরিবাহী গোলকে কিছু পরিমাণ চার্জ দেওয়া হইলো,
তাহলে পরিবাহী গোলকে কিছু পরিমাণ চার্জ দেওয়া হইলে সে এই যে চার্জগুলোর জন্য সে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে না তার আশেপাশে। বলো তো এই তড়িৎ ক্ষেত্রটা বৃত্তাকার ক্ষেত্র নাকি আয়তাকার ক্ষেত্র নাকি ঘনাকার ক্ষেত্র? বলো। বৃত্তাকার না, গোলাকার। চার্জটা তো এখানে আছে, সেই চার্জ তো তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি করে। তাহলে অনেকে ভাবে কি আমরা যখন আঁকি এরকম ভাবে আঁকি বুঝাই বৃত্ত বুঝাই, আসলে বৃত্ত বুঝাচ্ছি না তো, কি বুঝাচ্ছি? গোলক বুঝাচ্ছি। যে চার্জটা আছে সেই গোলকের কেন্দ্রে, মানে চার্জ যে শুধুমাত্র এই বৃত্ত তলে আকর্ষণ বিকর্ষণ করবে তা তো না, চার্জ তো চারিদিক দিয়ে আকর্ষণ বিকর্ষণ করবে। তুমি যদি এই চার্জের আশেপাশে চার্জ নিয়ে আসো তাহলে তাকে আকর্ষণ বিকর্ষণ করবে না? তো সেই আকর্ষণ বিকর্ষণ বলের একটা ডিরেকশন আছে নাকি নাই? আছে। তাহলে প্রাবল্যের ডিরেকশন আছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার দেখো পজিটিভ চার্জের জন্য যদি আমি তড়িৎ বল রেখার কথা বলি, বলো তড়িৎ বল রেখা কোন দিকে কেমন হবে? তড়িৎ বল রেখাগুলো বাইরের দিকে হয় না, এরকম একে আসতো না 9 10 যে পজিটিভ চার্জের পৃষ্ঠ থেকে তড়িৎ বল রেখাগুলো এইভাবে লম্বভাবে বের হয়। এই যে তড়িৎ বল রেখার ডিরেকশনটা আসলে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন। দেখো কোন বিন্দুতে মানের কথাটা একটু চিন্তা করি। এই চার্জের আশেপাশে ধরো এটা প্লাস কিউ চার্জ, এই চার্জের আশেপাশে প্রাবল্য বেশি, আশেপাশে কাছের কোন বিন্দুতে জমে যাবে। আজকে তোমাদের মেলা হুক তো, ঠিক আছে? ওই যে সেকেন্ড ইয়ারের গুলো এখন আর বলে না, প্রত্যেক ব্যাচে একদিন এরকম করছি, এরপর আর কেউ বলে না। এবার এসি যেভাবে দেওয়া আছে সেইভাবেই থাকে। প্রত্যেক ব্যাচে কেন এসি আমার একবার বাড়াইতে হবে একবার কমাইতে হবে? প্রত্যেক ব্যাচে কেন একটা নির্দিষ্ট থাকবে, স্টুডেন্টরা এসে বসবে 10 মিনিট, প্রথম 10 মিনিট গরম লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। তা না, এসি প্রত্যেকবার আমি দেখি যতবারই আমি ঠিক করে দিই এসি গুলো টানে নিচের দিকে শোয়াই ফেলে। এসি গুলার ওই যে সুইং এর যে ইটা পাল্লাটা, হ্যাঁ, মানে খুব বিরক্ত। পড়াইতে বা একবার এসি কমান বাড়ান, এসি কমান বাড়ান। এবার দেখো এই কথা শেষ, দরকারে নিচের দিকে টেবিলের তলে চলে যাও, কিন্তু এরকমই থাকবে। এই কথা বলো না, যত তোমরা কথা বলবো তত পড়াইতে দেরি হবে, আর আমি পড়ানো শেষ না হলে তো ছাড়বো না। ঠিক আছে, এখন তোমরা কথা বললে বলো। এবার এই চার্জের কাছের কোনো বিন্দু, ধরো কাছের কোনো একটা বিন্দু, কাছের কোনো বিন্দুতে প্রাবল্যটা বেশি হবে আর দূরের কোনো বিন্দুতে প্রাবল্যটা কম হবে, তাই না? তাহলে প্রাবল্যের মানের দেখো ভ্যারিয়েশন আছে, মান কিন্তু সব বিন্দুতে সমান না। এবার মানের পাশাপাশি তার দিকও কিন্তু আছে। প্রাবল্য মানে একক ধনাত্মক চার্জের উপরে বল। তুমি এখানে রাখো একক ধনাত্মক একটা চার্জ রাখো, দেখো এই পজিটিভ চার্জ কি করবে? বিকর্ষণ করে বাইরের দিকে সরাই দিবে। তাহলে দিক আছে কিনা? তাহলে এর জন্য ধরো আমি বললাম এই ফিল্ডের কোন একটা বিন্দুতে মানে এই যে তড়িৎ ক্ষেত্র কোন একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ক্ষেত্র ইকুয়াল টু 4x minus 3y plus 2z এত নিউটন পার কুলম, ক্ষেত্র প্রাবল্যের একক নিউটন পার কুলম। ঠিক আছে, বলো আমি কি ঠিকঠাক লিখছি? কোথায় ভুল করছি? আমি যেটা করে ফেলছি সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র বানিয়ে ফেলছি। এবার তো স্কেলার ক্ষেত্র না, কোন বিন্দুর স্থানাঙ্ক বসাও, এক্স বসাও, ওয়াই বসাও, জেড বসাও, তাহলে তুমি ভেক্টর পাবা। তো ভেক্টর পাবা, পাচ্ছ না, তাহলে ভেক্টর পাইতে হবে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এটা হচ্ছে কে ক্যাপ, এটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তাহলে স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র বুঝলাম। এবার মূল পড়া শুরু। এখন আমরা এখন ডিফারেন্সিয়েশন দিয়ে কি করে অর্থাৎ পরিবর্তনের হার বের করে জেনে গেছি। স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র, দুই ধরনের ক্ষেত্র জেনে গেছি। এবার আমরা এই ক্ষেত্রের পরিবর্তনের হার নির্ণয় করব। তাহলে ক্ষেত্র হচ্ছে এই দুই ধরনের, এই ক্ষেত্রের পরিবর্তনের হার কিভাবে নির্ণয় করব? ডিফারেন্সিয়েশন দিয়ে নির্ণয় করব। এই কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দেখি কিভাবে নির্ণয় করা যায়। একটা কাজ করতে পারো, ওই যে সুইচ দুটো আছে উপরে উঠাই দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, নিচে নামা দিতে পারো, লাগু। এইবার থাকো, এবার আর এসি ছাড়া যাবে না, এবার আর এসি ছাড়া যাবে না। হয়তো তোমরা ভদ্র না, তো তোমরা ভদ্র না, এটাই সমস্যা। লাইফে একটা সুস্থিতি আনা দরকার, বোঝো? সুস্থিতি বোঝো? ফিজিক্সে একটা কথা আছে, এইটা রেকর্ড হচ্ছে না? রেকর্ড হওয়ার দরকার। ফিজিক্সে একটা কথা আছে যে
কোন বস্তুর সর্বদা মানে কোন একটা মানে অবস্থানে যদি থেকে সে স্টেবল একটা পজিশনে থাকতে চায় বা স্টেবল একটা অবস্থা সে অর্জন করতে চায়, তাহলে লোয়ার পটেনশিয়াল পয়েন্টে সে অবস্থান করে। বুঝাচ্ছি, বুঝবা না তো, কথা তো বুঝবা না। সুস্থিত কোন বস্তুর সুস্থিত অবস্থা হচ্ছে সেই অবস্থাটা যে অবস্থায় সে লোয়ার পটেনশিয়াল থাকে, লোয়ার পটেনশিয়ালে থাকে, মানে বিভব শক্তি ন্যূনতম হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সুস্থিত অবস্থা। যেমন ধরো এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। এখন একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিবা, উপর থেকে ছেড়ে দিবা, এই যে উপর থেকে এখানে ছেড়ে দিবা, এম ভরের একটা বস্তু ছেড়ে দিলে এটা ভূমিতে পড়বে। তাহলে দেখো এইচ উচ্চতায়, এখানে ধরো এটা হচ্ছে H1 উচ্চতা, H1, তারপর ধরো এইটা হচ্ছে H2 উচ্চতা, এইখানে হচ্ছে ধরো এটা H3 উচ্চতা, এরকম বিভিন্ন উচ্চতা। তাহলে বস্তুটা যদি এই উচ্চতায় থাকে তাহলে তার বিভব শক্তি mgH2, এখানে যদি থাকে তার বিভব শক্তি mgH1, এখানে যদি থাকে তাহলে বিভব শক্তি mgH3, এখানে যদি থাকে তাহলে বিভব শক্তি 0। বলো ওরে ছেড়ে দিলে ও কোন অবস্থায় সবচেয়ে সুস্থিত অবস্থা অর্জন করবে? কোথায়? এই ভূমিতে এসে ঝামেলাবিহীন ভাবে থাকবে, ওর আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। কথা বুঝছো? ভূমিতে যদি এই রেফারেন্স ফ্রেমে যদি সে চলে আসে তাহলে সে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না, ওটাই তার একটা সুস্থিত অবস্থা। বুঝতে পারছো? এইটাই হচ্ছে সেই স্টেবল পয়েন্টটা। ঠিক আছে, স্টেবল পয়েন্ট, এটা হচ্ছে সেই স্টেবল পয়েন্ট যেখানে লোয়ার পটেনশিয়াল এসে আসে। এটা হচ্ছে সবচেয়ে হায়ার পটেনশিয়াল। যত হায়ার পটেনশিয়ালে উঠবা তত হচ্ছে অস্থিত অবস্থা, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবা তো সুস্থিত অবস্থা প্রাপ্ত হবা। আর এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল পয়েন্ট যেখানে বিভব শক্তি সর্বনিম্ন, এখানে তুমি সুস্থিত অবস্থা অর্জন করতে পারো। কথা বুঝছো? তাহলে দেখো দুই ধরনের ক্ষেত্র হইল। এবার এই ক্ষেত্রের পরিবর্তনের হার আমি বের করতে চাই। তো পরিবর্তনের হার বের করার জন্যই এই কার্ল, ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট। যদি আমি স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার বের করি তাহলে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর যদি ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার বের করি তাহলে সেটা দুইটা, ডাইভারজেন্স এবং কার্ল। তো আজকে আমরা এই ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে কোনো কথা বলবো না, আজকে কথা হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে। তারপর এই যে উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স। তা আপাতত উচ্চারণ করার দরকার নেই, এগুলো বোঝারও তোমার দরকার নেই। আমি একটা সহজ ছোট্ট ম্যাথ দিচ্ছি, তুমি আগে এই ম্যাথটা করো, ফিল করে করে করবা। দেখো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এই যে রুমের মনে করো 3D তিনটা অক্ষ আর কি। এই যে এখানে এসি আছে, আমি বললাম যে এই তাপমাত্রার ক্ষেত্র বলে দিলাম যে তাপমাত্রার ফিল্ড ইকুয়েশন T = 4x - 3y + 2z এত ডিগ্রি সেলসিয়াস বলে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই রুমের কোন একটা বিন্দুতে গেলে তাপমাত্রার পরিবর্তনের হারটা বের করতে হবে। তাপমাত্রার পরিবর্তন না, কিন্তু কি পরিবর্তনের হারটা বের করতে হবে। কিভাবে পরিবর্তনের হারটা বের করা যায় সেই জিনিসটা আমাদের দেখতে হবে। ক্লিয়ার? দেখো পরিবর্তনের হার বের করার জন্য ডিফারেন্সিয়েশন। পরিবর্তনের হার কেনই বা বের করবো, কেন যে পরিবর্তন হচ্ছে? তুমি দেখো, কেউ যদি আমাকে বলে যে ভাই 1 2 3 এই বিন্দুতে তাপমাত্রা কত, এই বিন্দুতে তাপমাত্রা কত, তাহলে এই বিন্দুতে তাপমাত্রা কি হিসাব করবা বলো তো? T = 4 × 1 - 3 × 2 + 2 × 3 এত ডিগ্রি সেলসিয়াস। এটা কাটাকাটি, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস। দেখো তাপমাত্রার একটা মান পেয়েছি। এভাবে আর একটা বিন্দুর স্থানাঙ্ক এখানে নিয়ে বসাবো, তাপমাত্রার আরো একটা মান পাবো। এক একটা বিন্দুর জন্য এক এক রকম তাপমাত্রা পাবো। তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে কি তাপমাত্রার পরিবর্তন হবে না? সেই পরিবর্তনের হারটা আমি বের করতে চাই। তো দেখি পরিবর্তনের হারটা কিভাবে বের করা যায়। দেখো যদি এমন থাকতো T = only 4x, শুধু T = only 4x - 3y + 2z, এটা যদি না থাকতো তাহলে পরিবর্তনের হারটা বের করা খুব সহজ ছিল। তো পরিবর্তনের হার বের করার জন্য আমরা কি করতে পারি? ঐকিক নিয়ম করতে পারি। ঢাল বের করে এখান থেকে ঢাল বের করতে পারি, ঢালটাই পরিবর্তনের হার নির্দেশ করে। দেখো যদি আমরা ঐকিক নিয়ম করে করি বা বিন্দু ধরে ধরে করি, যেমন x এর মান যদি 0 হয় t এর মান কত? x এর মান যদি 1 হয় t এর মান, x এর মান যদি 2 হয় t এর মান 8। x অক্ষে 1 একক পরিবর্তনে 0 থেকে 1, তাহলে টেম্পারেচারের কয় ঘর পরিবর্তন, কয় একক বৃদ্ধি? 4 একক। যদি 1 থেকে 2 1 একক, 4 থেকে 8 4 একক। তাহলে এই যে পরিবর্তনের হার কার সাপেক্ষে? x এর সাপেক্ষে পরিবর্তন।
তার মানে এটা বাংলা তর্জমা করলে এটা দাঁড়ায় যে এক্স অক্ষ বরাবর যদি এক ঘর চেঞ্জ করা হয় তাহলে টেম্পারেচারের কতটুকু চেঞ্জ হবে, কয় ঘর চেঞ্জ হবে, কয় একক চেঞ্জ হবে, 4 একক। কথা কি বোঝা গেছে? তো আমরা দেখো খুব সহজে এই কাজটা ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারতাম, কারণ ডিফারেন্সিয়েশনই সেই স্মার্ট ওয়েটা। কারণ t = 4x হয়তো ঐকিক নিয়মে সরল রেখা ঢাল দিয়ে আমরা করতে পারতেছি, কিন্তু যদি এটা সরল রেখা না হয়ে বক্ররেখা হইতো, তুমি কি তখন আর এত ইজিলি ঢাল বের করতে পারতা, এত ইজিলি ঐকিক নিয়ম দিয়ে করতে পারতা? তখন আর ঐকিক নিয়ম টিয়ম হইতো না। কিন্তু তাহলে তখন আমরা ঐকিক নিয়ম টিয়মকে বাদ দিয়েছিলাম, বাদ দিয়ে তারপরে ম্যাথ করা শুরু করছিলাম। তো সেখান থেকে নতুন একটা পদ্ধতি পাইছিলাম, সেটা কি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। তো অন্তরীকরণ করেই আমরা পরিবর্তনের হার এখন বের করবো। এখন আর আমরা কোনো ঐকিক নিয়মে বা গ্রাফ আঁকতে গিয়ে যাব না, বিন্দু ধরতে যাব না। ddx 4x বলো কত হবে? 4 হয়ে গেল সহজে। এখন ঝামেলা লাগছে কি জানো, এই যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে একটা 3D ইকুয়েশন, ত্রিমাত্রিক ক্ষেত্র ইকুয়েশন। এক্স স্থানাঙ্ক আছে, ওয়াই স্থানাঙ্ক আছে, জেড স্থানাঙ্ক আছে। এবার কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, প্রশ্ন হচ্ছে এটা। এবার আমাদের যে অপারেটর আছে ddx, সে শুধুমাত্র এক্স অক্ষের সাপেক্ষে করতে পারে। ddy তাহলে সে ওয়াই অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারে। ddz জেড অক্ষের সাপেক্ষে করতে পারে। তাহলে এখন আমি এখানে কোন অপারেটর নিয়ে আসবো, কার সাপেক্ষে করবো? একটা ঝামেলা শুরু হয়ে গেল না? তো দেখো ঝামেলার মধ্যে না যায়, ঝামেলার মধ্যে না যায়। এটা তো t, তাহলে আমি এক্স অক্ষ বরাবর পরিবর্তন বের করতে গেলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলি। ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন বের করতে গিয়ে ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলি। তাহলে দেখো এগুলো বাদ দিলাম, ধরে নিলাম। আসো আমরা এক্স অক্ষ বরাবর এর পরিবর্তন বের করব। কোথায় এক্স আছে? এখানে আছে। এখানে কি কোনো এক্স আছে? থাকতেও পারতো, নাই, এখানে নাই, তাহলে এখানে আছে। তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে ddx 4x, তাহলে কত? 4। এই যে পরিবর্তন বের করছি, +4 আর -4? +4। এই লাইনটাকে এবার একটু বাংলা তর্জমা করো। দেখো কি করছি আমরা, এক্স অক্ষের সাপেক্ষে টেম্পারেচারের পরিবর্তনের হার বের করে ফেলছি এবং সেই মানটা আসছে +4। তাহলে অর্থটা কি, কি অর্থ প্রকাশ করে? এক্স অক্ষ বরাবর যদি আমি 1 ঘর করে আগাই, টেম্পারেচার বাড়বে 4 ঘর করে, 4 একক টেম্পারেচার বাড়বে। আবার 1 ঘর আগাবো, টেম্পারেচার আরো 4 ঘর বাড়বে। এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে। তা আমি যদি উল্টে যাই, তাহলে 1 ঘর করে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাব, টেম্পারেচার 4 ঘর করে কমবে। আবার 1 ঘর যাব, টেম্পারেচার আরো 4 ঘর কমবে। কথা কি বুঝতে পারছো? তো এটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর চেঞ্জটা বের করতে পারছি, কিন্তু আমার তো বাদবাকি অক্ষগুলো বরাবরও দরকার। তো এখন তুমি এক্স অক্ষ বরাবর পারলে ওয়াই অক্ষ বরাবর পারবে না, কি করতে হবে? dy দেখতে হবে। এখানে কি ওয়াই আছে? নাই। এখানে আছে? আছে। তাহলে -3y। আর আছে দেখি? নাই। তাহলে -3 তর্জমা করো। ওয়াই অক্ষ বরাবর 1 ঘর গেলে টেম্পারেচার 3 ঘর করে 3 একক করে কমবে, এবার বাড়বে না। এবার ঠিক আছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর তুমি হাঁটবা, টেম্পারেচার কমতে থাকবে 3 একক করে করে। ঠিক আছে, তাহলে উল্টা দিকে আসলে 3 একক করে বাড়বে, উল্টা ঘটনা ঘটবে। এবার জেড অক্ষ বরাবর দেখি কি চেঞ্জ হবে, 2z, তাহলে +2। তাহলে জেড অক্ষ বরাবর 2 ঘর করে মানে তাপমাত্রাটা বাড়বে যদি আমি জেড অক্ষ বরাবর 1 ঘর করে করে যাই। তাহলে এটাকে আমরা বুঝতে পারছি। তাহলে তুমি দেখো টেম্পারেচারের পরিবর্তনের হার, এই রুমের টেম্পারেচারের পরিবর্তনের হারটা তুমি বের করে ফেলছো। এবার সেই উত্তরটা তো আমাকে জানাইতে হবে, উত্তরটা তো আমাকে লিখে দিতে হবে, প্রকাশ করতে হবে। বলো কিভাবে লিখবা, কিভাবে প্রকাশ করবা, বলো। তাহলে তুমি যদি এটা লেখো +4 -3 +2, এটা যদি লিখো তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 4 আর 2 যোগ করলে 6 - 3 +3, এটা পাবো। এটা দিয়ে আমি কিছু বুঝতে পারবো না। এইবার দেখো তুমি বাংলায় লিখলে কি লিখতা বা মুখে বললে কি বলতা? তুমি তখন আমাকে বলতা যে ভাই এই রুমের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে তাপমাত্রার পরিবর্তনের হার এক্স অক্ষ বরাবর +4, ওয়াই অক্ষ বরাবর -3, জেড অক্ষ বরাবর +2। তাহলে এভাবে বলতে এক্স অক্ষ বরাবর এত, ওয়াই অক্ষ বরাবর এত, জেড অক্ষ বরাবর এত। তাহলে তাপমাত্রার পরিবর্তনের হার দেখো কি বলতা 4, দেখো এক্স অক্ষ বরাবর +4, এক্স অক্ষ বরাবর +4। এখন ওইটা তো আর বাংলায় আর এক্স অক্ষ বরাবর লেখা লাগবে না, খুবই স্মার্টলি জিনিসটাকে প্রকাশ করতে হবে। এবার কি লিখবা? 4i cap -3 j cap +2 k cap, এই তো হয়ে গেল, শেষ। তাহলে তুমি পরিবর্তনের হারটা বের করে ফেলছো। এবার এটা যে কেউ দেখলে বুঝে যাবে যে আচ্ছা i cap আছে, তাহলে এটা এক্স অক্ষ বরাবর পরিবর্তনের হার। +4 আছে, দেখো সামনে কি আছে +4, তাহলে 4 একক করে বৃদ্ধি।
আবার জে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন -3 আছে, তাহলে 3 ঘর করে হ্রাস। জেড অক্ষ বরাবর +2, তাহলে 2 ঘর করে বৃদ্ধি। হয়ে গেছে না? তুমি এই স্কেলার ক্ষেত্রটা কেমন ক্ষেত্র? স্কেলার। টেম্পারেচারের ক্ষেত্রটা স্কেলার। তুমি টেম্পারেচারের অর্থাৎ স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার বের করে ফেলছো, তাই না? তুমি আসলে গ্রাডিয়েন্ট বের করে ফেলছো, এটাই আসলে গ্রাডিয়েন্ট। তুমি অজান্তেই, তুমি জানো না, টের পাও নাই, কিন্তু তুমি আসলে গ্রাডিয়েন্ট বের করে ফেলছো, গ্রাডিয়েন্ট বের করে ফেলছো। ঠিক আছে, তুমি জানোই নাই, টেরই পাও নাই, কিন্তু তারপরও তুমি গ্রাডিয়েন্টটা বের করে ফেলছো। তুমি একটা স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার বের করে ফেলছো। দেখো এখানে তোমার কোনো সূত্র লাগে নাই, তোমার কোনো ইকুয়েশন লাগে নাই, তুমি জাস্ট ফিল করে করে বুঝে বুঝে তুমি পরিবর্তনের হারটা বের করে ফেলছো। কোন ক্ষেত্রের? কেমন ক্ষেত্রের? স্কেলার ক্ষেত্রের। তো এইবার আসো আমাদের বইতে কি সমাসকৃত কথাবার্তা লেখা আছে দেখি। হয়ে গেছে, মূল জিনিস আমরা বুঝে ফেলছি। গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট তাহলে গ্রাডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার। স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার কি? পরিবর্তনের হার। বলো, পরিবর্তনের হার বের করতে গেলে কি করা লাগবে? ডিফারেন্সিয়েশন। ওকে, একমত। ডিফারেন্সিয়েশন করতে গেলে কি লাগবে? অপারেটর। ডিডিএক্স বা ডিডিওয়াই বা ডিডিজেড লাগবে, অপারেটর লাগবে। তাহলে ডিফারেন্সিয়াল অপারেটর নিয়ে আসি। এইবার দেখো, তাকাও, অপারেটর তো আনলাম, ডিডিএক্স লিখবা না কেউ আগে, কিন্তু এটা তো শুধুমাত্র এক্স এর সাপেক্ষে পরিবর্তন বের করতে পারে। কিন্তু আমরা তো কোনো একটা স্কেলার ক্ষেত্রের পরিবর্তন বের করব। এখন ধরো টেম্পারেচার বা অন্য কোনো স্কেলার ক্ষেত্র, তার তো মানে ত্রিমাত্রিক ইকুয়েশন আসবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, মানে মানে শুধুমাত্র এক্স বা ওয়াই বা জেড এর ফাংশন হবে না, একই সাথে এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন হতে পারে। তাহলে তখন তো আমি শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পারবো না। তাহলে যেহেতু 3D একটা ত্রিমাত্রিক একটা ইকুয়েশন আমার এখানে স্কেলার ক্ষেত্র বুঝাচ্ছে, তাহলে তখন আমার এটাকে ডিফারেন্সিয়েট করে পরিবর্তনের হার বের করার জন্য এমন একটা অপারেটর লাগবে যার মধ্যে এক্স অক্ষের সাপেক্ষে পরিবর্তন বের করা যাবে, ওয়াই অক্ষের সাপেক্ষে পরিবর্তন, জেড অক্ষের সাপেক্ষে পরিবর্তন বের করা যাবে, মানে 3 অক্ষ বরাবরই বা 3টার সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করা যাবে, এইরকম একটা অপারেটর লাগবে। তো মনে করো এই হচ্ছে একজন ডাক্তার, এই হচ্ছে খুব মানে ভালো একজন স্পেশালিস্ট এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, ধরো যে হার্ট স্পেশালিস্ট। হ্যাঁ, তো মানে এসে কি করে, সে হচ্ছে এক্স অক্ষ বরাবর চিকিৎসা করে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের চিকিৎসা করে, ডিডিএক্স। ওকে, এবার আরেকজনকে নিয়ে আসি, আমার তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটারই চিকিৎসা করা লাগে, তাহলে ডিডি ওয়াই নিয়ে আসলাম একে ডেকে, তারপরে ডি ডি জেড। অনেক সময় দেখবা কোনো জটিল যদি কোনো অসুখ টসুখ হয়, কোনো রোগী পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে 3-4 জন ডাক্তার মিলে একটা বোর্ড গঠন করে, তো সেরকম একটা বোর্ড গঠন করতেছি। তাহলে এই যে 3টা ডাক্তারকে নিয়ে আসছি, 3 জন স্পেশালিস্টকে নিয়ে আসছি, এক্স অক্ষের স্পেশালিস্ট, ওয়াই অক্ষের চিকিৎসা করা স্পেশালিস্ট, আর জেড অক্ষের চিকিৎসা করা স্পেশালিস্ট। কথা বোঝা গেছে? এবার কোন অক্ষ বরাবর? আচ্ছা, তাহলে এর সাথে আই ক্যাপ, একে অ্যাপ্রন পড়াই দিলাম। এবার এই ওয়াই অক্ষ বরাবর, তাহলে এর সাথে জে ক্যাপ আর একটা অ্যাপ্রন পড়াই দিয়ে লিখে দিলাম যে হচ্ছে, মানে কেউ যেন দেখলেই বুঝতে পারে যে ও কোন রোগের চিকিৎসা করে, হ্যাঁ কিসের ডাক্তার, কি স্পেশালিস্ট, তুই হয়েছে গরুর ডাক্তার। আর এটা হচ্ছে কে ক্যাপ, মানে অ্যাপ্রনে স্টিকার দেওয়া হয়ে গেছে। কথা বুঝছো? এবার 3 জনকে নিয়ে তো কমিটি যোগ করে নিলাম। ওকে, একটা নতুন অপারেটর, ঠিক আছে, এই যে দেখো বিশাল একটা অপারেটর। তাহলে আমরা যখন এটা অপারেটর পেয়ে গেছি, এখন বিভিন্ন ইকুয়েশন যখন লিখবো তখন এত বড় অপারেটরটা লিখবো না, তাহলে এই অপারেটরটাকে আমরা একটা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, তাই তো, একটা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো এইবার দেখো সিম্বলে রিপ্রেজেন্ট করার আগে, সিম্বলের আগে আমি একটা কথা বলি। এই ডাক্তারের কাছে আমি আসলাম, এসে একটু জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাহেব আপনি কি করেন? তো বললো আমি এক্স অক্ষ বরাবর চিকিৎসা করি, মানে হার্টের চিকিৎসা করে ধরো। আমি বললাম কি আপনি নাক কান গলার চিকিৎসা করেন? না। দাঁতের চিকিৎসা করেন? না। তাহলে সে শুধুমাত্র এক্স অক্ষের চিকিৎসা, এক্স অক্ষ বরাবর ডিফারেন্সিয়েশন, ওয়াই অক্ষ না, জেড অক্ষের সাপেক্ষে না।
তাহলে তখন বললাম যে তাহলে তো আপনি পূর্ণ না, পূর্ণ ডাক্তার না, আপনি তো আংশিক ডাক্তার। কেমন ডাক্তার? আংশিক ডাক্তার। তাহলে আপনি ডি নিয়ে কেন বসে আছেন? ডেল নিয়ে বসে থাকবেন। এই যে ডেল, কথা কই কথা ক্লিয়ার? ঠিক একইভাবে এর কাছে আসলাম, এসে জিজ্ঞেস করলাম যে আপনি কিসের ডাক্তার? তারাও বললো আমি নাক কান গলা বিশেষজ্ঞ। ঠিক আছে, নাক কান গলা বিশেষজ্ঞ। তাই আমি বললাম আপনি হার্টের চিকিৎসা করেন? না। দাঁতের চিকিৎসা? না। তাহলে তো আপনিও পূর্ণ ডাক্তার না, আংশিক ডাক্তার। ডেল ডেল এক্স, সরি ডেল ডেল ওয়াই। ঠিক একইভাবে একে এসে জিজ্ঞেস করলাম, তো বলতেছে আমি হচ্ছে ডেন্টিস্ট। ঠিক আছে, ও কি ডেন্টিস্ট? তো নাক কান গলা চিকিৎসা করে না, হার্টের চিকিৎসা করে না। তাহলে তখন ওকে বললাম যে আপনিও তাহলে তো পূর্ণ ডাক্তার হননি, আপনি তো আংশিক ডাক্তার, আংশিক অন্তরীকরণ। ক্লিয়ার? এইবার কোনো একটা ইকুয়েশনে এই এত বড় অপারেটর তো লেখা যাবে না, তাহলে এটাকে আমরা একটা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। সেই সিম্বলটা হচ্ছে একটা উল্টা ত্রিভুজ চিহ্ন, এই যে উল্টা ত্রিভুজের চিহ্ন, এবং এর উপরে একটা ভেক্টর সাইন দিব। ঠিক আছে, ভেক্টর সাইন কেন? আই জে কে ভেক্টর। তাহলে এটা সমান সমান। এখন যখন আমরা ইকুয়েশন লিখবো তখন আর এত বড় জিনিসটা লিখবো না, এটা লিখবো। এবার এই যে চিহ্নটা, তার তো একটা নাম থাকা আবশ্যক। তো এর একটা খুব সুন্দর কিউট নাম আছে, সেই নামটা হচ্ছে ন্যাবলা। এত হাসির কিছু নাই। এটাকে ডেলও বলে, আবার মানে ন্যাবলাও বলে। তো আমরা ন্যাবলাটাই বলবো, ন্যাবলাটাই ভালো না। ঠিক আছে, তাহলে কি এটা? কিলা ন্যাবলা। আচ্ছা, এইবার শোনো, এ হচ্ছে ন্যাবলা হচ্ছে জাস্ট অপারেটর। ও একা একা কিছুই করতে পারে না। ওর সাথে যদি কোনো আমি ভেক্টর ক্ষেত্র বা স্কেলার ক্ষেত্র যুক্ত করি, গুণ করি, তখন সে সেই ক্ষেত্রের পরিবর্তনের হার বের করতে পারে। তাহলে এই যে গ্রাডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্রে পরিবর্তনের হার। তাহলে পরিবর্তনের হার বের করার জন্য একে লাগবে। যেমন দেখো যোগ একটা অপারেটর, একা কিছু করতে পারে না। এর সামনে 2 আর পিছনে 3 বসালে তখন সে বোঝায় 5। ঠিক তেমনি একা কোনো অর্থ নেই, এর একার কোনো কাজ নেই, একা কিচ্ছু করতে পারে না। তাহলে এবার মানে ডাক্তার একা কি করবে রোগী না হইলে? কথা বুঝছো? তাহলে এবার রোগী আনতে হবে। তো সেই রোগী হইতে পারে 2 ধরনের, স্কেলার রোগী আর ভেক্টর রোগী, স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র। তো এখন যদি স্কেলার ক্ষেত্রে পরিবর্তনের হার স্কেলার ক্ষেত্রে চিকিৎসা করে, তখন এটাকে বলা হয় গ্রাডিয়েন্ট। ঠিক আছে, আমরা ওই গ্রাডিয়েন্টটা বের করবো। তো ধরো একটা স্কেলার ক্ষেত্র, ধরো যে ধরি একটা স্কেলার ক্ষেত্র, সেই স্কেলার ক্ষেত্রটা হচ্ছে ফাই। ফাই ইকুয়াল টু, দেখো একটা স্কেলার ক্ষেত্র ফাই। এখন স্কেলার ক্ষেত্র যে, এটা বোঝানোর জন্য আমি একটু মানে ধরে নিচ্ছি, সাপোজ এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 4z ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র। দেখো কোনো আইজে কে আছে? তাহলে আইজে কে নেই, তার মানে স্কেলার ক্ষেত্র ধরে নিলাম যে এটা একটা স্কেলার ক্ষেত্র। এটা আমি বোঝানোর জন্য লিখলাম। এবার এর পরিবর্তনের হার বের করবো, তার মানে এর গ্রাডিয়েন্ট বের করবো। তো আমরা এটাকে এভাবে লিখি, দেখো সূত্রটা কিভাবে লিখি, গ্রাড অফ ফাই, গ্রাড অফ ফাই, সংক্ষেপে গ্রাড অফ ফাই, দ্যাট ইজ ন্যাবলা ইন্টু ফাই। কথা বুঝছো? ন্যাবলা ইন্টু ফাই। এবার এখান থেকে এটাই হচ্ছে সূত্র, দেখো এই যে গ্রাড অফ ফাই ইকুয়াল টু হচ্ছে ন্যাবলা ইন্টু ফাই। এবার বলো তো এইখান থেকে যে ফলাফলটা পাবো, একটু চিন্তা ভাবনা করে বলবা, হুটহাট করে অ্যান্সার না। যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা ভেক্টর হবে না স্কেলার হবে? ভেক্টর হবে, স্কেলার হবে না। স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার, কিন্তু ফলাফলটা হবে ভেক্টর। এখন তুমি যদি বলো যে ভাই কিভাবে বুঝলেন এটা কি ভেক্টর, এটা কি, তাহলে তুমি বলো তো এম এ ফলাফলটা কি হয়? এম একটা স্কেলার, এ ভেক্টর। তো একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ করলে ফলাফল কি হয়? উদাহরণ যদি দিই, সাপোজ 2i মাইনাস জে ইকুয়াল টু কি 4i মাইনাস 2j। তাহলে এই যে ফলাফলটা কি হইল? কথা বোঝা গেছে? তাহলে স্কেলার মানের সাথে ভেক্টর মান গুণ দেওয়া হইলে ফলাফলটা অবশ্যই ভেক্টর হবে। তাহলে এখন আর কেউ লিখো না, একটু বোর্ডে থাকো। হ্যাঁ, বুঝি নাই? না, পরিবর্তনের হার বের করার জন্য দেখো গুণ কেন দিবা বলতেছি। গুণ টুন না, আমরা পরিবর্তনের হার বের করবো মানে ডিফারেন্সিয়েট করবো। এইবার আসো, দেখো 1 নম্বর একটা ম্যাথ বলা হচ্ছে কোন কক্ষের তাপমাত্রার ক্ষেত্র, কোন কক্ষের তাপমাত্রার ক্ষেত্র টি, তাপমাত্রার ফিল্ড ইকুয়েশন, টি সমান সমান 4x মাইনাস 3y প্লাস 2z ডিগ্রি সেলসিয়াস।
তো বললাম এর পরিবর্তনের হার মানে কি, এর গ্রাডিয়েন্ট, এর গ্রাডিয়েন্ট অনেক সময় না বলে দিবে না গ্রাডিয়েন্ট নাকি অন্য কিছু, এটা বলে দিবে না, তোমার বুঝে নিতে হবে কিন্তু কি ক্ষেত্র। তো এর পরিবর্তনের হার মানে কি, গ্রাডিয়েন্ট, বলার দরকার নেই বোর্ডে। এবার দেখো তাহলে আমরা এইভাবে লিখবো, গ্রাড অফ টি সমান সমান ন্যাবলা ইন্টু টি। আগে যেমন এখানে তো ফাই দিয়ে বুঝাইলাম যে ফাই যে কোনো কিছু হতে পারে, যে কোনো স্কেলার ক্ষেত্র হতে পারে, আমি টি দিয়ে লিখছি। এবার ন্যাবলাকে ডেকে নিয়ে আসো, ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এবার টি উপরে টি 4x মাইনাস 3y প্লাস 2z। এখন দেখো তাকাও এটার সাথে এটা, তাহলে এখন ডেল ডেল এক্স এটাকে নিয়ে আসি এখানে, 4x মাইনাস 3y প্লাস 2z আই ক্যাপ, আই ক্যাপ। বুঝলাম? এখানে 3টা পার্ট, এখানে 3টা পার্ট, তো এইখানে 3টা পার্টকে আবার গুণ করে 9টা পার্ট বানাবো না, দরকার নেই, এটা পুরাটা একসাথেই রাখো। এই পুরাটাই হচ্ছে ফাই, পুরাটাই হচ্ছে আমার টি। তাহলে এটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা ডিফারেন্সিয়েশন করার জন্য, তাহলে লিখলাম এটা। এবার পরেরটুকু কি হবে, প্লাস ডেল ডেল ওয়াই কি হবে, 4x মাইনাস 3y প্লাস 2z জে ক্যাপ। তারপরের লাইন ডেল ডেল জেড 4x মাইনাস 3y প্লাস 2z কে ক্যাপ। বুঝছো? এখন একটু তাকাও, ধরো ধরো থামো, এখন করার কিছু নেই, এখান থেকে উপরে লেখা যাবে না, ভালো করে শোনো, লিখতে নিষেধ করছি, খালি শোনো। ডেল ডেল এক্স, তাহলে এই হচ্ছে সেই এক্স অক্ষের ডাক্তার, তাহলে এই ওয়াই কে চেনে না, জেড কে চেনে না, ধ্রুবক জ্ঞান করে, ধ্রুবক। তাহলে ওই চলকগুলো এর জন্য ধ্রুবক, শুধু 4x, 4x কে ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে 4, আর এই আই ক্যাপ y এর সাপেক্ষে 4x 0, মাইনাস 3y কে করলে মাইনাস 3, 2z কে করলে 0 জে ক্যাপ। z এর সাপেক্ষে 4x 0 মাইনাস 3y 0 প্লাস 2z প্লাস 2 কে ক্যাপ। তাহলে আমরা এই টেম্পারেচারের ফিল্ডের পরিবর্তনের হার বা টেম্পারেচারের গ্রাডিয়েন্ট বের করে ফেলছি। এটাই হচ্ছে আমার গ্রাডিয়েন্ট, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এইবার বোর্ডে তাকায় দেখো, এই অ্যান্সারটাই তুমি বের করছিলা, ও জি দেখো মিলাও, এবার মেলে। তাহলে আমরা এইখানে করছি হচ্ছে ঠিকঠাক প্রসেসের মাধ্যমে ইকুয়েশন টিকুয়েশন ব্যবহার করে এখানে ফিল করে করে বুঝে বুঝে করছিলাম। এখন পরীক্ষায় আসলে আর আমরা অত ফিল করতে যাব না, কারণ মানে অনেক কঠিন কঠিন ক্ষেত্র আসবে, তো তখন এত ওইভাবে ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা করে মানে হুদায় ম্যাথটা লেন্দি হবে। তাহলে তখন আমরা কি করব, আলাদা আলাদা মানে এই আলাদা আলাদা না করে একবারে এই ন্যাবলা ব্যবহার করে, ন্যাবলার সূত্র ব্যবহার করে গ্রাডিয়েন্ট বের করে ফেলবো। এই বুঝছো? চলো এবার হ্যাঁ হ্যাঁ কথা বন্ধ করো না, ম্যাথ আছে একটা ম্যাথ আছে সরকারে, তো দেখেই উত্তর বলা যায়। তো দেখে কি উত্তর বলবা, এই যে ভাই 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, হয়ে গেল, শেষ। এত সহজ সবসময় হবে না। আমি সবচেয়ে সহজ একটা ক্ষেত্র দিছি যেখানে দেখো এক্স এর কোনো পাওয়ার নাই, ওয়াই এর কোনো পাওয়ার নাই, জেড এর কোনো পাওয়ার নাই, আর এক্স এর সাথে কোনো ওয়াই গুণ নাই, ওয়াই এর সাথে কোনো এক্স গুণ নাই, জেড এর সাথে কোনো এক্স ওয়াই গুণ নাই। কিন্তু সবসময় ক্ষেত্র এরকম হবে না। তো একটা ছোট্ট ম্যাথ করব, a ইকুয়াল টু 2x স্কয়ার আই ক্যাপ মাইনাস 3yz জে ক্যাপ প্লাস এক্স জেড স্কয়ার কে ক্যাপ। দেখো এত সহজ ক্ষেত্র আর না। আর ফাই সমান সমান 2z মাইনাস এক্স কিউব ওয়াই, তাহলে 1 মাইনাস 1 1 বিন্দুতে এ ডট ন্যাবলা ফাই নির্ণয় করো। দেখো এটা হচ্ছে ম্যাথ। এ দেওয়া আছে একটা ভেক্টর, এ কি একটা ভেক্টর, বলো এ কেমন ক্ষেত্র, এ কেমন ক্ষেত্র, ফাই
দেখো ফাইয়ের সাথে কোনো আইজে নাই। এবার ন্যাবলা আছে, তার সাথে ফাই, তাহলে ফাইয়ের পরিবর্তনের হার মানে ফাইয়ের গ্রাডিয়েন্ট এটা। তাহলে তোমার কি করতে হবে, প্রথমে ফাইয়ের গ্রাডিয়েন্ট বের করতে হবে, তারপরে যা পাওয়া যাবে তার সাথে এর ডট গুণ দিতে হবে। তুমি এখানে দেখো তো এই গ্রাডিয়েন্টের যে ফলাফলটা পাইছো এখানে লেখাই ছিল কেমন হবে, ফলাফলটা কি হয়েছিল, তাহলে এই ভেক্টরের সাথে আবার এই ভেক্টরটাকে ডট গুণ দিতে হবে। দেওয়ার পরে বলতেছে তাহলে এই বিন্দুতে সেই মানটা কত, ডট গুণের মান। এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় -1 বসাবো, জেড এর জায়গায় 1 বসাবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখন তাকাও বোর্ডে, ন্যাবলা ফাই ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ, এটার সাথে ফাই 2z মাইনাস এক্স কিউব ওয়াই। দেখো ম্যাথ করতে করতে এমন এক সময় আসবে এক্সপার্ট হয়ে যাবে, তখন আর এই এখন যে লাইনটা লিখবো ওটা লেখার দরকার পড়বে না। মানে এই যে লাইনটা লিখছি, এই যে বড় একটা লাইন লিখছি না, এটা লেখার দরকার পড়বে না। কেন? কারণ এটা দিয়ে একবার এই যে ডেল ডেল এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে একবার এটাকে, তার সাথে আই ক্যাপ লাগাই দিব, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে জে ক্যাপ লাগাই দিব, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে কে ক্যাপ লাগাই দিব। দেখো এই লাইনটা আমি শুধু শুধু লিখতেছি, কিন্তু আমি যখন ম্যাথ করব এই লাইনটার দিকে তাকাবো না। ডেল ডেল এক্স 2z মাইনাস এক্স কিউব ওয়াই আই ক্যাপ ডেল ডেল ওয়াই 2z মাইনাস এক্স কিউব ওয়াই জে ক্যাপ, আর একটা লাইন হচ্ছে ডেল ডেল জেড 2z মাইনাস এক্স কিউব ওয়াই কে ক্যাপ। দেখো এইবার ক্ষেত্রটা আর আগের মতো এত সহজ না, কিন্তু কঠিনও না। দেখো দেখো এই লাইনটার দিকে তাকাবোই না, বাদ। ডেল ডেল এক্স, এটা কি এক্স এর সাপেক্ষে, 2z এক্স এর সাপেক্ষে 2z 0 এক্স এর সাপেক্ষে, বলো ওয়াই আগে বাইরে, আগে 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 ওয়াই বাইরে যাবে, এক্স কিউব তাহলে 3x স্কয়ার, তাহলে ওয়াই বাইরে 3x স্কয়ার। কথা বোঝা গেল? তাই বুঝছো সবাই? ডিফারেন্সিয়েশন করছে, আর কিচ্ছু করি নাই। তাহলে এর সাথে কি লাগাই দিব, আই ক্যাপ লাগাই দিব। ঠিক আছে, তাই হচ্ছে যে 2z কে করলে 0 আর এটাকে করলে -3yx স্কয়ার আই ক্যাপ। এবার এটাকে ওয়াই এর সাপেক্ষে, যে দেখো এই লাইনের দিকে তাকাও, ওয়াই এর সাপেক্ষে এটাকে বলো 2z কে করলে কত, 0 বাদ। ওয়াই এর সাপেক্ষে এখানে ওয়াই আছে, তাহলে x কিউব মাইনাস x কিউব বাইরে যাবে, আর ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1 জে ক্যাপ। এবার এইটা জেড এর সাপেক্ষে করলে 2z, তাহলে +2 আর এটা 0 অর্থাৎ কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে ন্যাবলা ফাই। বলো ন্যাবলা ফাই যেটা আসলো সেটা ভেক্টর না স্কেলার? এবার বোর্ডে তাকাও, এ ডট ন্যাবলা ফাই সমান সমান এ কি, এটা না, এর সাথে এটার কি গুণ, ডট গুণ। ডট গুণ কি, আয়ের সাথে আয়ের সহগ, জে এর সাথে জে সহগের গুণ, কে এর সাথে কে সহগের গুণ করে তারপরে যোগ। বলো কত আছে, 2x স্কয়ার। এখানে কত আছে, -3yx স্কয়ার। তাহলে -3 গুণ 2 6 x টু দি পাওয়ার 4, আর থাকলো y, i ক্যাপ থাকবে, i ডট i সেটা তো 1 বাদ। এবার j এর সহগের সাথে j এর সহগ প্লাস, মাইনাসে গুণ হয়ে প্লাস 3x কিউব y z। বুঝা গেল? এবার পরের লাইনটা বলো দেখি, এটার সাথে এটা 2x z স্কয়ার, শেষ 2x z স্কয়ার। বলো তো এখানে কোনো আইজে কে আছে? এবার সহজ হিসাব, 1 1 বিন্দুতে, তাহলে 1 বিন্দুতে a ডট ন্যাবলা ফাই। তাহলে এখানে x এর জায়গায় কত বসাবা, y এর জায়গায় -1, z এর জায়গায়, তারপরে হিসাব কে করবে, ক্যালকুলেটর করে দেখবা, মেবি 5 পাবা। এটাই হচ্ছে অ্যান্সার। তো না, শেষ আজকের মতো।